সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কবে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? এই প্রশ্ন যেন পরিণত হয়েছিল টকাতা টাউনে। তারেক রহমানের ফেরা নিয়ে রাজনৈতিক মহলেও চলছে বিশ্লেষণ। এমন অবস্থায় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল তারেক রহমানের দেশে ফেরার নির্ধারিত তারিখ। আজকে যে খবরটা জানা গেল সেটা হচ্ছে তারেক রহমান নভেম্বরের তৃতীয় সপ্তাহে যাবেন ওমরা করতে সৌদি আরবে, তারপর দেশে ফেরার সিদ্ধান্ত। রাজধানীর নয়াপল্টন থেকে গুলশান, কেন্দ্রীয় কার্যালয় থেকে চেয়ারপারসন অফিস কিংবা অদূরের বাসভবন, সবকিছুই হচ্ছে সংস্কার। ঘষামাজা ছাড়াও বাড়ানো হচ্ছে নিরাপত্তা। এই সবই প্রস্তুত হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এদিকে একই শুনি জয়ধ্বনি, আর কত। এইবার যে পদক্ষেপ, কঠিন পদক্ষেপ, এই প্রথমবারের মতন ঘটনা দেখেন, কলিজা, পুরোটাই কলিজা। আমি মনে করি বাঘের মতন একদিন বাঁচতে চলবে। এই শিয়াল, তারপর কেউ এদের মতন একনের মতন দল বাইন্দা বাচ্চা টিচা লাভ নাই তো ভাই। উনি ইন্টারন্যাশনাল খেলাড়ি, উনি যে কোনো খেলাই খুব ভালো করে জানেন। আর ওই যে আমাদের গল্প সে হিরোর মতো এমন একটা লোক আমরা বসাইছি যিনি হাসা কথাও কেনা, মিশা কথাও কেনা। একটা বোমা ফাটাইছে ভাই, বোমা ফাটাইছে। উনি এটা বুঝাই কইছে না বুঝা কইছে, এটা খুব চিন্তার ব্যাপার। হ্যাঁ, খুব চিন্তার ব্যাপার। কথাটা কি জানেন? সন্তান নিজের মাকে ফাঁসাই দিছে তার জানতে, অথবা ইচ্ছা কইরা জানি না, মনে হয় নিজের জানতে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস গত বছর রমজান মাসে বাংলাদেশ সফর করার পরে আমি একটা কথা বলেছিলাম যে আগামী জাতিসংঘের মহাসচিব হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই তিনি 26 সালের ভিতরে নির্বাচন সম্পন্ন করে উনি চলে যাবেন সরাসরি নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে। এই কারণে আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের খেলার মাঠটা বিশ্বব্যাপী। বাংলাদেশের জন্য একটা সুখবর হয়তো বা আসতে যাচ্ছে। আমি মনে করি যদি তিনি সেই জায়গাটায় পৌঁছাইতে পারেন, বসতে পারেন, ব্যক্তি হিসাবে না, বাংলাদেশের জন্য এটা অবশ্যই কল্যাণকর হতে যাচ্ছে। এমনকি এটা একটা কি বলা যায়, ইজ্জতের ইস্যু হয়তো দাঁড়াবে। সেনাপ্রধান ও রাষ্ট্রপতিকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় চলছে। অ্যাজিভ এটা এমন ভাবে তোলপাড় শুরু হয়েছে, যদিও গণমাধ্যম এটা ব্ল্যাকআউট। এটা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম যে এখনো ফেসিবাদের দোষর এবং প্রিন্ট মিডিয়াগুলো যে এখনো ভারতের দালাল তার প্রমাণ। এই জন্য ভারতের দালালদের বিরুদ্ধে নিউজ করে না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, অবশেষে জানা গেল কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের জন্য প্রস্তুত হচ্ছে বাড়ি, অফিস ও বুলেট প্রুফ গাড়ি। এদিকে সেনাপ্রধান ও রাষ্ট্রপতিকে নিয়ে হঠাৎ রাজনীতিতে তোলপাড়। শীঘ্রই চূড়ান্ত দফা রফা হবে। কি পরিণতি অপেক্ষা করছে তার জন্য? অবশেষে যে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। প্রিয় দর্শক, তারেক রহমানের দেশে ফেরা, সেনাপ্রধান ও রাষ্ট্রপতিকে নিয়ে হঠাৎ রাজনীতিতে তোলপাড় এবং রাজনীতির অন্দরমহলের সর্বশেষ খবরাখবর নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি। কবে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? এই প্রশ্ন যেন পরিণত হয়েছিল টকাতা টাউনে। তারেক রহমানের ফেরা নিয়ে রাজনৈতিক মহলেও চলছে বিশ্লেষণ। এমন অবস্থায় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল তারেক রহমানের দেশে ফেরার নির্ধারিত তারিখ। ওমরা শেষেই নভেম্বরের শেষ দিকে দীর্ঘ 1.5 দশক পর দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রোববার এই তথ্য নিশ্চিত করেন বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। জানান, তারেক রহমান আগামী মাসের 20 থেকে 21 তারিখের দিকে সৌদি আরব যাবেন। সেখানে ওমরা শেষে আবার লন্ডনে ফিরবেন। লন্ডন ফিরে তিনি নভেম্বরের শেষের দিকে কিংবা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরবেন। তবে এখনো নির্দিষ্ট দিন চূড়ান্ত হয়নি। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির একজন সদস্য জানান, 23 নভেম্বর দেশে ফেরার সম্ভাব্য সময় ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছেন তারা। সরকারের সাথে সমন্বয় করে সব কাজ করা হচ্ছে। এই সময়ের মধ্যে জাপান থেকে বুলেট প্রুফ গাড়িও চলে আসবে বলে জানান তিনি। তারেক রহমান দেশে ফেরার পর গুলশান 2 এভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে থাকবেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়েছিল বুলেট প্রুফ গাড়ির জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের। গাড়ির অনুমোদন পেয়েছেন, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স অপেক্ষমান। নভেম্বরের শেষ দিকে তারেক রহমান দেশে আসবেন বা আসতে পারেন বলেও নিশ্চিত করেন তিনি। রাজধানীর নয়াপল্টন থেকে গুলশান, কেন্দ্রীয় কার্যালয় থেকে চেয়ারপারসন অফিস কিংবা অদূরের বাসভবন, সবকিছুই হচ্ছে সংস্কার। ঘষামাজা ছাড়াও বাড়ানো হচ্ছে নিরাপত্তা।
এসবই প্রস্তুত হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেড় যুগ পর দেশে ফেরাকে ঘিরে। সে সাথে তার ফেরায় আইনি কোনো বাধা নেই। দেশে ফিরে তাকে আদালত প্রাঙ্গণে যেতে হবে না বলেও জানান দলের আইন বিষয়ক সম্পাদক। আদালত প্রাঙ্গণে আর ওনার কোনো ধরনের কোনো ম্যাটার নেই, যেহেতু ওনার না প্রত্যেকটা মামলায় উনি খালাস পেয়েছেন, আর অনেকগুলো মামলা আছে যেগুলা জরুরি অবস্থার সময় দায়ের করা হয়েছিল, সেগুলা বাতিল হয়েছে। আর শেখ হাসিনার সময়ের মামলাগুলা খালাস এবং নিষ্পত্তি হয়েছে আদালতের মাধ্যমে, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে। যদিও এখনও কাটেনি তার নিরাপত্তার ঝুঁকি। দলীয় সূত্র বলছে নিরাপত্তা নিশ্চিতে 2টি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি। অপেক্ষায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্সও। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একটা আবেদন করা হয়েছে বুলেট প্রুফ গাড়ির জন্য, আগ্নেয়াস্ত্রের জন্য লাইসেন্স চেয়েছেন। গাড়ির অনুমোদনটা পেয়েছেন, লাইসেন্স বোধহয় অপেক্ষাধীন। এখন নভেম্বর মাসের শেষ দিকে তিনি দেশে আসবেন বা আসতে পারেন। এদিকে নির্বাচনের আগে দলের শীর্ষ নেতার দেশে ফেরা ঘিরে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতিও নিচ্ছে বিএনপি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি দেশে ফিরবেন, সেজন্য আমাদের দলের পক্ষ থেকে যে সকল প্রস্তুতি নেওয়া, আমাদের দলের পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে, আমরা সেই প্রস্তুতিও নিচ্ছি। মাঠের প্রস্তুতি আমাদের ইনশাল্লাহ অনেক শক্ত এবং শক্তিশালী সংগঠন হিসাবে আমাদের অবস্থান। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী যথেষ্ট নয়। রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে তারেক রহমানের। যখন দেশে আসবেন ওনার নিরাপত্তাটা কিন্তু হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। বিএনপির পার্সোনাল সিকিউরিটি ফোর্স ইজ নট এনাফ। এটা দিয়ে যেই পরিমাণ নিরাপত্তা দরকার সেটা কিন্তু দেওয়া সম্ভব নয়। তো আমরা অবশ্যই এর জন্য সরকারের কাছে, সরকার এখন এসএসএফ দিবে নাকি আর্মি দিবে নাকি কাকে দিবে এটা সরকারের বিষয়। ঠিক কত তারিখ তারেক রহমান দেশে ফিরবেন সেটি এখনো জানা না গেলেও এটি নিশ্চিত যে দেশে ফেরার আগে তিনি সৌদি আরব যাবেন। ওমরা শেষেই দেশে ফিরবেন তারেক রহমান। উনি নাকি ওমরা করতে যাবেন শুন, নেক্সট মাসে যাবেন, এবং ওমরা করার পরেই আমরা জানতে পাবো। আমার একবার কথোপকথনে ভার্চুয়াল মিটিংয়ে এসে উনি বলেছেন আমি আপনাকে 1 মাস সময় দেব, কবে আসবো। তো আমরা অপেক্ষায় আছি উনি কবে সেই ডিক্লারেশন দেবে। তবে আমাদের প্রস্তুতি আমরা চালিয়ে যাচ্ছি। 196 গুলশান এভিনিউ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে এই বাড়িতেই থাকার কথা রয়েছে, যার জন্য পুরোদমে প্রস্তুত করা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হচ্ছে এই বাড়িটিকে ঘিরে। দলীয় কার্যালয়, গাড়ি বাড়ি সবই প্রস্তুত। এখন শুধু তার অপেক্ষা, তার ফেরার। শুধুমাত্র দলীয় নেতাকর্মীরাই যে অপেক্ষায় রয়েছেন সেটি নয়, সামনের আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তারেক রহমানের ভূমিকা কী হবে, তিনি কোন আসনে নির্বাচন করবেন এবং তার নির্বাচনী প্রচারণার ধরন কী হবে, সে সকল প্রশ্নের উত্তরও মিলবে সামনের মাসে, অর্থাৎ তফসিল ঘোষণার আগের মাসে নভেম্বরেই। সেনাপ্রধান ও রাষ্ট্রপতিকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় চলছে। অ্যাজিভ এটা এমন ভাবে তোলপাড় শুরু হয়েছে, যদিও গণমাধ্যমে এটা ব্ল্যাকআউট। এটা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম যে এখনো ফেসিবাদের দোসর, এবং প্রিন্ট মিডিয়াগুলো যে এখনো ভারতের দালাল তার প্রমাণ। এই জন্য ভারতের দালালদের বিরুদ্ধে নিউজ করে না, অথচ এটা নিয়ে বিরাট ঘটনা চলছে। মানে এমন ঘটনা যে শীঘ্রই হয়তো 1-1.5 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে একটা দফারফা হবে। একটা দফারফা তো অলরেডি হয়েছে প্রায়, বাকিটুকু হবে। আর একটা দফারফা চূড়ান্তভাবে হবে শীঘ্রই। দর্শক, একজন সেনাপ্রধান আর একজন রাষ্ট্রপতি চুক্তি। এই সেনাপ্রধান অনেকটা সাইজ হয়েছে। বিশেষ করে আপনারা জানেন যে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমির হাত ধরে অনুরোধ করেছিলেন যাতে গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে তিনি মামলা না করেন। স্যার, মামলা করবেন না কেন? সেনাবাহিনী দুর্নাম হবে। এবার ওয়াকার প্রাণপণ চেষ্টা করেছেন গুম খুনে জড়িত জেনারেলদের বাঁচানোর, বিশেষ করে সার্ভিং জেনারেলদের বাঁচাতে চেয়েছেন। এবং ওয়াকারের আশ্বাসে কিন্তু ওই জেনারেলরা পালায়নি। কিন্তু একজন বা দুইজন যারা পালিয়েছে, সার্ভিং সাবেক তো অনেকে পালিয়েছে, তারা হয়তো বুঝতে পেরেছিল যে ওয়াকার বাঁচাতে পারবে না। আর বাকি যারা পালায়নি তারা ভেবেছিল যে ওয়াকার বাঁচাতে পারবে, কিন্তু বাঁচাতে পারেনি। তো দর্শক, সেই ওয়াকারে কিন্তু একটা দফারফা হয়েছে। কি মামলা হয়েছে, চার্জশিট দাখিল হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, কোর্টে প্রডিউস হয়েছে, তারপরে ফরমালি গ্রেপ্তার দেখানো হয়েছে। এখন বাকি আছে তাদের এই কথিত সাবজেল এবং এসি প্রিজন ভ্যান থেকে একদম সাধারণ আসামিদের কাতারে নিয়ে আসা, দ্যাট মিনস কেরানীগঞ্জ অথবা কাশিমপুরে নিয়ে আসা। এটা বাকি ঘটনা হয়ে গেছে। তো দর্শক, এই জায়গায় ওয়াকারের জয় বাংলা। ঠেকাতে পারেননি, বাকিটুকু পারবে না, কিচ্ছু করতে পারবেন না। ওয়াকারের দায়িত্ব পালনরত অবস্থায় ওয়াকারের চোখের সামনে
গুম খুনে জড়িত সার্ভিং জেনারেলদের ফাঁসি হবে, কেউ ঠেকাতে পারবে না। তাদেরকে এসি যুক্ত শীততাপ নিয়ন্ত্রিত ফাঁসির রশিতে হয়তো বা ঝুলতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। রাজনীতিবিদরা এ বিষয়ে সোচ্চার হচ্ছেন। দেখেন যেভাবে অভিযোগ আনা হচ্ছে তাতে, এবং ওয়াকার একসময় রাজনীতিতে খবরদারি করত, পলিটিক্যাল বিষয়ে মন্তব্য করত এবং বলতো 18 মাসের মধ্যে নির্বাচন হতে হবে, রাজনীতিবিদরা ভালো হয়ে যান নইলে বিপদ আছে কপালে, ধমক দিত। না, সেই যুগ নাই। এখন ওয়াকার লাইনে এসেছেন, রাজনীতি নিয়ে অনেক দিন যাবত কোনো কথাবার্তা বলেন না। এখন ওয়াকার যেহেতু বিপ্লবের পক্ষের শক্তি, ডেফিনেটলি তিনি ভূমিকা পালন করেছেন। তিনি চাইলে গুলি করতে পারতেন, হাসিনাকে রক্ষা করতে পারতেন না, গুলি করতে পারতেন, তারপরে ঝামেলা হতো, অনেক কিছুই তিনি চাইলে পারতেন, হাসিনাকে রক্ষার অ্যাটলিস্ট চেষ্টা করতে পারতেন। কিন্তু ওয়াকার সেটা করেননি। তিনি জনগণের কাতারে স্থান নিয়েছেন এবং বিপ্লবকে সহজ করেছেন। দ্যাটস রাইট। এই কারণে তাকে সরানোটাই যে সমাধান সেটা বলছি না, তিনি ভালো হয়ে আসুক, এটি সমাধান। ধীরে ধীরে রাজনৈতিক বিষয়ে কথা বলা যেরকম বন্ধ করেছেন, আরো নানান বিষয়ে একদম চুপচাপ, এরকম ওয়াকার পুরোপুরি লাইনে হবে। এটাই হবে ওয়াকারের দফারফা। একটা হচ্ছেন চুপ। এই চুপ্পুকে নিয়ে কিন্তু একটা বিরাট ঘটনা ঘটে গেছে, যেটাকে আমি তোলপাড় বলছি। যেমন জামাত ইসলামী এরকম আনুষ্ঠানিকভাবে আগে বলেনি, এনসিপি বলতে, এবার জামাত বলছে। দ্যাট ইজ ভেরি সিরিয়াস। এটা ইনএভিটেবল, এটা এড়ানো যাবে না। রাষ্ট্রপতিকে বিশ্বাস করি না, প্রধান উপদেষ্টাকেই আদেশ জারি করতে হবে, এটিএম মাসুম জামাতের অতি গুরুত্বপূর্ণ প্রতিনিধি। জুলাই সনদের আদেশ বাস্তবায়নের যে বিষয়টা আছে, এই আদেশটা দিবে কি? এটা বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী রাষ্ট্রপতি দেওয়ার কথা, কিন্তু না, এটা রাষ্ট্রপতির আদেশে। এনসিপিও বলেছে এটা গ্রহণ করবে না, কারণ চুপ তো হাসি জানলো। আর জামাতও বলছে না, এটা বিশ্বাস করে না, তার হাত থেকে নিব না। এর মানে কি? রাষ্ট্রপতি যদি পদে থাকেও, যদি জুলাই সনদ রাষ্ট্রপতির মাধ্যমে সাইন না হয়ে ইউনূসের মাধ্যমে সাইন হয়, তাহলে আপনি নিশ্চিত ধরে নেন যে রাষ্ট্রপতি পদটা অকার্যকর হয়ে গেল। পদে তিনি থাকলেও বঙ্গভবনে একটা মূর্তি বসে আছে, বাস্তবে তিনি অকার্যকরের পর্যায়ে চলে যাচ্ছেন, দেখেছেন। এটি হবে। আর সেনাপ্রধানও এরকম, যে তিনি যা চান সেটা হয় না, তার ধমকে কোনো কাজ হয় না, তিনিও লাইনে চলে আসেন। এটাকে আপনি চূড়ান্ত দফারফা বলতে পারেন। এখন একদিকে হাসনাত আব্দুল্লাহ বলছেন সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। এখন এর ধায় চোখ বুঝে সেনাপ্রধানের উপরে যায়। এখন যিনি রাজনীতি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করবেন, তাকে তো একটা দফারফা করতেই হবে। আবার এদিকে রাষ্ট্রপতিকে মানবে না জামাত, তাহলে কি হবে? দফারফা হবে। এই দুইটা বক্তব্য রাজনীতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রপতির উপর বিশ্বাস নেই, প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ স্বাক্ষরের আদেশ জারি করতে হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। একটা প্রোগ্রামে তিনি কথা বলেন। এটিএম মাসুম বলেন, জুলাই সনদ শুধু স্বাক্ষরের মধ্য দিয়ে সীমাবদ্ধ রাখলে চলবে না, প্রধান উপদেষ্টাকে এর জন্য একটি আদেশ জারি করতে হবে। সাধারণত বাংলাদেশের আইনে প্রেসিডেন্ট আদেশ জারি করেন। আইনে যদি কোনো সুযোগ থাকে তাহলে আমরা বলতে চাই প্রধান উপদেষ্টাকে সেই সুযোগ নিয়ে আদেশ জারি করতে হবে। এখন এনসিপির যে মৌলিক শর্ত জুলাই সনদ কেন্দ্রিক, তার মধ্যে কিন্তু এই চুপ স্বাক্ষর করতে পারবে না, এটা একটা আছে। কারণ প্রেসিডেন্টকে আমরা বিশ্বাস করি না, এটা হাসিনা নিয়োগ করা প্রেসিডেন্ট, তার কোনো আদেশ আমরা মানি না। দর্শক, এখানে প্রেসিডেন্টকে বিশ্বাস করে না, তাহলে সেনাপ্রধান কার নিয়োগ করা? যদিও পার্থক্য একটা, যে সেনাপ্রধান বিপ্লবের পার্ট আর চুপ্পু বিপ্লবের কোনো পার্ট না। যদিও চুপ্পু নিজেও 5 আগস্টের পক্ষে কথা বলেছেন, হাসিনা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলেছেন বিবৃতিতে 5 আগস্ট উপলক্ষে, আপনারা দেখেছেন। গণভোট প্রসঙ্গে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আমরা বলেছি নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে। একটি বড় দল একসঙ্গে নির্বাচনের দিন গণভোট নির্বাচন করতে চায়, তারা মনে করছে যেন অতীত তলে তলিয়ে গেছে। যাই হোক, এই বিএনপির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। আর হাসনাত আব্দুল্লাহর স্পষ্ট কথা, এটাও তাৎপর্যপূর্ণ। আমরা বলতে চাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী কলঙ্কমুক্ত হওয়ার সুযোগ এসেছে। আবার যদি ক্যান্টনমেন্টে বসে বাংলাদেশ পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু করা হয়, আমাদের আপনারা দাবায় রাখতে পারবেন না। মানে এটা একটা থ্রেট, যে সেনা প্রধান বা কতিপয় সেনা কর্মকর্তা তারা ক্যান্টনমেন্টে বসে কোনো ষড়যন্ত্র করে করতে পারবে না। নির্বাচন পিছিয়ে দেওয়া, বিচার বাধাগ্রস্ত করা, কিচ্ছু পারবে না। তার মানে স্পষ্ট তো, খুব শীঘ্রই সেনাপ্রধান এবং আমাদের রাষ্ট্রপতির চুপ্পুর একটা দফারফা মাস্ট হতে হবে, কোনো বিকল্প নাই। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তান যৌথ বাহিনী প্রধানের বৈঠক।
ঢাকায় পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে পাকিস্তান। শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ সম্পন্ন হয়। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতার ক্রমবর্ধমান গুরুত্ব অন্তর্ভুক্ত রয়েছে। এ সময় দুই দেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের উপর জোর দিয়ে জেনারেল মির্জা একাধিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার পাকিস্তানের ইচ্ছা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সংযোগ এবং বিনিয়োগ সম্প্রসারণের বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করেন। দুই দেশই মধ্যপ্রাচ্য ও ইউরোপের উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দেয়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা খবর ও তথ্যের অপব্যবহার প্রতিরোধের উপায় নিয়ে মতবিনিময় করা হয়। সাক্ষাৎকালে জেনারেল মির্জা দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও মানুষের মধ্যে সম্পর্কের গুরুত্ব উল্লেখ করে বলেছেন, আমাদের দুই দেশ একে অপরকে সমর্থন করবে। তিনি জানান, করাচি চট্টগ্রাম নৌ রুট ইতিমধ্যে চালু হয়েছে, আর ঢাকা করাচি বিমান রুট কয়েক মাসের মধ্যে উদ্বোধন করা হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা খবর এবং গোপন তথ্য ছড়ানোর ফলে সৃষ্ট বিশৃঙ্খলার বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, ফেক নিউজ এবং বিভ্রান্তিকর তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে, যা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ব্যবহার করা হচ্ছে। এটি রোধ করতে বৈশ্বিক উদ্যোগ গ্রহণ করতে হবে।